কথা বলি শুনেন, আওয়ামী লীগ ভাই পাট গাছটা ইচ্ছা হলো টান দিয়ে তুললেন ফেলাই দিলেন। আওয়ামী লীগ বট গাছ। আওয়ামী লীগ করে 3 পুরুষ 4 পুরুষ ধরে করে। দাদাই আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করে, ছেলেও আওয়ামী লীগ করে, এবং ছেলের যে বাচ্চা হবে প্রেগনেন্ট তার বউ সেও ছাত্রলীগের নাম লেখে রাখছে। এটা হলো আওয়ামী লীগ। কাজে ইচ্ছা হলে ফেলাই দেবেন। আজকে তো বিএনপিকে তো অনেক লোকে ভোট দেয়, যে লোকগুলি ভোট দেয় ওই লোকগুলি আপনি কি করবেন? নিয়ে বঙ্গোপসাগরে ফেলাই দেবেন? তা তো পারবেন না। এদেশে আওয়ামী লীগের এরকম একই অবস্থা। আওয়ামী লীগের প্রচুর লোকে ভোট দেয়, আওয়ামী লীগের প্রচুর সমর্থক আছে, এবং এই সমস্ত দলগুলির মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে প্রবীণ দল। আওয়ামী লীগের শিকড় অনেক যে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার আওয়ামী লীগকে হারিয়েছে কিনা? আমি তো মনে করি না, আমি তো একদমই মনে করি না। রাজনীতির অধিকার সবারই আছে, সবাই রাজনীতি করবে, এবং যদি কেউ কোনো রকম অন্যায় করে থাকে, যদি কেউ কোনো নৃশংসতা করে থাকে, যদি কেউ আইন বিরোধী কোনো কাজ করে থাকে, ফৌজদারি অপরাধ করে থাকে, তাকে তার জন্য ফৌজদারি আইন আছে, সে আইনে তার বিচার হবে। কিন্তু একটা পলিটিক্যাল পার্টিকে আপনি নিষিদ্ধ করতে পারেন না। আমি কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না। আওয়ামী লীগ যখন জামাতকে নিষিদ্ধ করলো আমি তার পক্ষে ছিলাম না। আওয়ামী লীগ যখন হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করলো আমি তারও পক্ষে না। আমি মনে করি নিষিদ্ধ করলে পরে সেই দলকে আরো শক্তিশালী করা হয়। জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য জামাত কিন্তু 15 বছর আওয়ামী লীগ দাঁড়াইতেই দেয় নাই, দাঁড়াইতেই দেয় না, তাদের অফিস খুলতে দেয় নাই। এদিকে জামাত ধ্বংস হয়ে গেছে, জামাত আরো স্ট্রং হয়েছে। মানুষের যে নির্বাচন করার যে ক্ষমতা, এটাকে যদি আপনি অবমূল্যায়ন করেন, এটাকে যদি আপনি অবজ্ঞা করেন, আপনার যে মূর্খ, মানে বড় মূর্খ পৃথিবীতে কেউ নাই। একটা মানুষ ভুল করতে পারে, 2টা মানুষ ভুল করতে পারে, 18 কোটি মানুষ ভুল করে না। এইটা যদি আপনি যতক্ষণ পর্যন্ত মানতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ডেমোক্রেসির প্রতি আপনার কোনো এই ভক্তিই নাই। আপনারা সংস্কার করে দিবেন আর তারপরে সেটা নিয়ে তারা চলবে, এটা হবে না। এটা বলে লাভ নাই, এটা হবে না। কারণ আমি, আপনি বলেন, আমি এতক্ষণ ধরে কি আলাপ করলাম, এই যে পুলিশের সংস্কারতে 9 জন, একজনকে হচ্ছে এই না, তা আমি তো বলবো এই সংস্কার আমি মানি না, তা তো আমি চিনি না, সে যে যোগ্য আমি কি করে বুঝলাম? আপনার কাছে মনে হয়েছে যোগ্য, কাজে তাকে মানতে হবে। নো, কাজে এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন উঠবে। দেখেন না, আপনার সংস্কার প্রস্তাবগুলো যখন শুরু হবে না, দেখবেন এখনই প্রশ্ন উঠে যাবে, অনেক প্রশ্ন উঠবে। এবং উঠবে এই কারণে যে মানুষের তবে পছন্দ হইতে হবে, ম্যাক্সিমাম মানুষের পছন্দ হইতে হবে। 10 জনের মধ্যে মিনিমাম 6 জন লোকের পছন্দ হইতে হবে। মেবিও 6 জন লোক মূর্খ হইতে পারে, কিন্তু মূর্খের ভোট আর সবচেয়ে জ্ঞানী ভোট এক। শেখ হাসিনারও 1 ভোট ছিল, ডক্টর ইউনূসেরও 1 ভোট আছে, আমারও 1 ভোট আছে। ধরেন আপনি আমাকে একটা বাসে উঠাই দিলেন, আমি আপনাকে জিজ্ঞাসা করবো না যে বাস ভাই কোথায় যাবে, রাস্তায় কয় জায়গায় থামবে? আমি জিজ্ঞেস করবো না, তো সেভাবে প্রস্তুতি নিব। আপনি মনে করেন 6 ঘন্টার জার্নি, আমি কি জানতে চাইতে পারবো না? আর রাস্তায় কি আমাকে আপনি বাথরুম করার সুযোগ দিবেন, অথবা আমাকে একটা খাবার সুযোগ দিবেন? আমি জিজ্ঞেস করবো না আপনাকে? নাহলে আমি এই 6-7 ঘন্টা না খেয়ে থাকবো নাকি? কিন্তু রোডের মধ্যে, রোডে উঠলে ম্যাপ লাগবে রে ভাই। এখন যদি কয় কেউ না আমারে বিশ্বাস করে উঠো, যৌক্তিক সময়ে তোমার আমি খাওয়ামো, যৌক্তিক সময় তোমার আমি নামামো, এটা শুনলে কেউ বাসে উঠবো? কেউ উঠবো না। এখন আপনারা বাই চান্স বাসে উঠে পড়ছেন, বাসের ড্রাইভার হয়ে গেছেন, কন্ডাক্টর হয়ে গেছেন, সব কিছু আপনারা হয়ে গেছেন, বাপ মা হয়ে গেছেন, বাট জনগণ তো বাসের মধ্যে আছে, তাদের জানতে চাওয়াটা কোনো অন্যায় না। আর রাজনৈতিক দলগুলি কি, এগুলিকে আকাশ থেকে পড়ছেন নাকি? কিন্তু জনগণ থেকেই আসছে। জনগণের দাবিকে সামনে এগিয়ে জনগণের কথাটাই কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের মতো করে বলে। এক এক দল এক একটা জনগোষ্ঠী প্রতিনিধিত্ব করে, অথবা এক এক দল দেশটাকে এক একভাবে চালাতে চায়, তাদের একটা রাজনৈতিক আদর্শ আছে, তারা সেই আদর্শ নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করে। কিন্তু কাজেই তারা যেটা বলছে এটা জনগণের কথা। জনগণের আপনি সম্মিলিত শব্দ তো আপনি শুনতে পারবেন না, এদের মাধ্যমে আপনাকে শুনতে হবে। তো সেক্ষেত্রে রোডম্যাপ চাওয়াটা কোনো অন্যায় না, রোডম্যাপ চাইতেই পারে। আপনি বলছেন যে আপনি বিপ্লবের মাধ্যমে উঠে আসছেন, এগুলি ঠিক আছে, একভাবে মানতে রাজি আছে, কারণ এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এত বড় একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটছে, তারপরে আপনার দায়িত্ব নিয়েছেন, এবং দায়িত্ব নিয়েই আপনার বলেছেন যে আপনারা সংস্কার করবেন, এবং আগে সংস্কার পরে নির্বাচন। কেউ তো না করে নাই। কোনো একটা পলিটিক্যাল পার্টিকে বলছে যে আপনার সংস্কার করেন না? কেউ বলছে? কেউ তো বলে নাই। তার মানে তারা কিন্তু এক ধরনের ক্লিন চিট আপনাকে দিয়ে রাখছে। এখন আপনি সেগুলো বাস্তবায়ন করবেন। বাস্তবায়ন করতে যে আপনি যদি বলেন যে হ্যাঁ আমি ওখানে যাবো, কিন্তু যাচ্ছেন আপনি কচ্ছপের গতিতে,
একদম কচ্ছপের গতি। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, এই যে 6টা ক্ষেত্রে সংস্কারের কথা বলা হয়েছে না, এই 6টা ক্ষেত্রে সংস্কারের কথাটা আমরা প্রথম কবে শুনলাম? 11 সেপ্টেম্বর। খেয়াল করেন ডেটটা, 11 সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়ে বললেন যে আমি 6টা ক্ষেত্রে সংস্কার করব, আরো সংস্কার হবে। ক্ষেত্রগুলি নাম উল্লেখ করলেন না, তো বুঝতে পারি গণমাধ্যম আরো কমিশন গঠন শিক্ষা হবে, হ্যাঁ আরো সংস্কারে আরো কয়েকটা কমিশন করবে। তো 11টার কিন্তু 6টার কিন্তু 6 জন প্রধানের নাম ঘোষণা করলেন। 18 তারিখে এই 6 জন প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা নিজে বৈঠক করলেন। বৈঠকে 5 জন থাকলেন, 1 জন থাকলেন না, কারণ উনি তো থাকবেন কি, উনি তো যুক্তরাষ্ট্রের নাগরিক রে ভাই, উনি তো যুক্তরাষ্ট্রের নাগরিক, উনি ওনাকে চাকরি করেন, উনি চাকরি খেয়ে নাচবেন, এটা ওনার জন্য পার্ট টাইম জব। পার্ট টাইম জব না, জাতির উপকার করতেছে উনি। ওনার মতো জ্ঞানী আর কেউ নাই। একখানা আসলো তো যুক্তরাষ্ট্রে বসে আছে 20-22 বছর ধরে, ওনাকে দিয়ে আমার একটা কাজ করাইতে হবে, এদেশে আর কেউ নাই। আচ্ছা, ওই আলোচনা পরে আসতেছি। উনি আসলেন না, উনি ওইখান থেকে অনলাইনে যুক্ত হইলেন। ভালো, কমিশন কাজও শুরু করে নাই, বলে কি একটা প্রজ্ঞাপন জারি করতে হবে। তো প্রজ্ঞাপন একদিন জারি করলেন, একদিন আপনাদের কলমে কালি আসছিল না, কালি ছিল না কলমে, প্রজ্ঞাপন জারি করলেন না কেন? না করছিল কেউ যে অক্টোবরের আগে প্রজ্ঞাপন জারি করা যাবে না? এবং তখন বলা হলো অক্টোবরের 1 তারিখ থেকে এটা যাত্রা শুরু করবে, এই কমিশন কাজ শুরু করবে। অক্টোবরের 2 তারিখ কাজ শুরু হয়েছে। এখন আবার নতুন গান বাজছে একটা, কি গান? রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে তারপরে করবে। কেন তার আগে করলে সমস্যাটা কি? রাজনৈতিক দলগুলো বলছে যে আমার সঙ্গে আলোচনা না করে কমিশনের কাজ শুরু করে, এটা বলছে কেউ? তা আপনি এটা ভাবতেছেন কেন? আসলে আপনি পারতেছেন না, আসলে আপনি জানেন না কি করতে হবে, আসলে আপনি পারার কোনো আগ্রহ নাই, আপনি সময় ক্ষেপণ করতেছেন। বাই চান্স তো পাইছেন, বাই চান্স সকালবেলা ঘুমিতে উঠে দেখেন যে আপনি মন্ত্রী হয়ে গেছেন। এই আরামের চাকরি ছিলেন, অবসরপ্রাপ্ত, নাতি নাতনির সঙ্গে খেলাধুলা করতেন, হঠাৎ করে শুনেন যে আপনি মন্ত্রী হয়ে গেছেন। বুড়া বয়সে প্রাপ্তি, কে স্যারের ভাই, আরামের চাকরি, যতদিন থাকা যায়। বেসিক্যালি ইউ আর ওয়েস্টিং টাইম। অ্যান্ড সেই সঙ্গে কি আপনি এই জাতির মানুষের কাছে নিজেদের বিরক্তি বাড়াচ্ছেন। শুনেন, এই জাতির একটা অদ্ভুত জাতি ভাই, এটা অদ্ভুত জাতি একটা। এখানে বৃষ্টি পড়লে মাটি নরম হয়ে যায়, চৈত্রের তাপে মাটি লোহার চেয়ে শক্ত হয়ে যায়। যে তারা এই সরকারকে 5 বছর সময় দিতে চায়। 46% বলছি। ঠিক গতকালকে আরেকটা জরিপ করছি, সেই জরিপে 8 ঘন্টায় লোকে ভোট দিয়েছে 37,000। 8 ঘন্টায়, বেশি শেষের টাইম দেখি নাই। এই 8 ঘন্টায় ওই যে 46% ছিল না, তারা 5 বছর ক্ষমতা দিতে চায়, ওইটা কমে এসে দাঁড়াচ্ছে 27%। 1 মাসে প্রতিদিন কমতেছে। কেন কমতেছে? মাসুদ কামাল ভাই, এটা এই জায়গাতে এসে আসলে যখন এই ধরনের প্রশ্নগুলো উঠবে এবং আপনাদের মতো স্বনামধন্য সাংবাদিকরা, বড় বড় ব্যক্তিত্বরা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, তখনই কিন্তু সাধারণ মানুষের মনের মধ্যে এটাই প্রশ্নের উদ্রেক হবে, আসলে কি মানে আগেই ভালো ছিলাম কিনা। আগেরটা ছিল তো বিচারের ঊর্ধ্বে। আপনি কি বলেন, কি ভাবেন, কোন পলিটিক্যাল পার্টি কি বলে, কি ভাবে, কি চায়, এগুলো কিছু যায় আসে না। এক দানব ক্ষমতার মধ্যে বসেছিল। কিছু গুলো খেয়ে লাবো, কিছু গুলো মেরে লাবো, কিছু গুলো গুম করে ফেলাবো। এই যে মানুষের মধ্যে আতঙ্ক, সে আতঙ্ক থেকে বাঁচছি। এবং সে আতঙ্ক থেকে বাঁচার জন্য কিন্তু ওই উপদেষ্টারা কোনো রকম শ্রম দেয় নাই। শ্রম কিন্তু সাধারণ মানুষ দিছে। সাধারণ মানুষ শ্রম দিয়ে তাদেরকে বলছে যে তোমরা আমাদের এই কাজগুলো করে দাও। প্রথমে তারা কিন্তু কাউকে চিনে না, তারা চিনত কাকে, এখান থেকে এই লোকগুলির মধ্যে তারা চিনত 3 থেকে 4 জন লোককে। ডক্টর ইউনূসকে উনিও এখানে কোনো শ্রম দেয় নাই, প্যারিসে বসে আসছিল, ফোন করে তাই নিয়ে আসা হয়েছে। শ্রম দেওয়ার মধ্যে ওই নাহিদ দিছে, আসিফ দিছে, আর আসিফ নজরুল দিছে। এই 3 জনের সরাসরি শ্রম দিছে। রিজওয়ানা হাসানও কিছু দিছে। এরা মোটামুটি শেষের দিকে দিয়েছে। হ্যাঁ, তারা শেষের দিকে দিছে। যখনই দেখ এদের এখানে সরাসরি কন্ট্রিবিউশন আছে। আর যারা আপনার হয়েছে, উপদেষ্টা হয়েছে, এর মধ্যে আর কোনো কন্ট্রিবিউশন নাই। তো কোনো একটা মিছিলে সেরা আসে নাই কিন্তু। আর ইউনূস সাহেব আসে নাই। ইউনূস সাহেব ওখানে বলে তো উনি সবাই ওনাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, ওনাকে ডাকছে, আপনি সে দায়িত্ব নেন। সে বাকি লোকগুলি খুঁজে বাই করছে, এবং আল্লাহর রহমতে এমন এমন লোকটা খুঁজে বাই করছে যারা কোনো কামেন না।
যে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার আওয়ামী লীগকে হারিয়েছে কিনা? আমি তো মনে করি না, আমি তো একদমই মনে করি না। রাজনীতির অধিকার সবারই আছে, সবাই রাজনীতি করবে। এবং যদি কেউ কোনো রকম অন্যায় করে থাকে, যদি কেউ কোনো নৃশংসতা করে থাকে, যদি কেউ আইন বিরোধী কোনো কাজ করে থাকে, ফৌজদারি অপরাধ করে থাকে, তাকে তার জন্য ফৌজদারি আইন আছে, সেই আইনে তার বিচার হবে। কিন্তু একটা পলিটিক্যাল পার্টিকে আপনি নিষিদ্ধ করতে পারেন না। আমি কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না। আওয়ামী লীগ যখন জামাতকে নিষিদ্ধ করলো, আমি তার পক্ষে ছিলাম না। আওয়ামী লীগ যখন হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করলো, আমি তারও পক্ষে না। আমি মনে করি নিষিদ্ধ করলে পরে সেই দলকে আরও শক্তিশালী করা হয়। জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য, জামাত কিন্তু 15 বছর আওয়ামী লীগ দাঁড়াইতেই দেয় নাই, তাদের অফিস খুলতে দেয় নাই। এদিকে জামাত ধ্বংস হয়ে গেছে, জামাত আরও স্ট্রং হয়েছে। আইন করে প্রত্যাখ্যান করবেন, তখন একসময় আইন নিয়ে প্রশ্ন উঠবে। আওয়ামী লীগ এই যুদ্ধ অপরাধ বলেন অথবা মানবতা বিরোধী অপরাধ বলেন, তারা আদালত করছে করি না, তারা তখন থেকে নানা রকম ক্যারিকেচার করতেছে, জামাতকে নিষিদ্ধ করতে হবে, জামাতকে নিষিদ্ধ করতে হবে। যদি সেই ধরনের অপরাধ কেউ করে থাকে, তার সাজা হতে পারে। কিন্তু আপনি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন এবং সেই নিষিদ্ধ করে আপনি জিতবেন অথবা আপনি লাভবান হবেন, মানুষের মন জয় করবেন, এটা হয় না। আওয়ামী লীগ যদি আরো কিছুদিন ক্ষমতা থাকতো, বিএনপিকেও নিষিদ্ধ করার চেষ্টা করতো। এবং আমি বহুবার বলেছি, আওয়ামী লীগ না বলি দেখেন, এটা এই প্রস্তাবও তো দেওয়া হয়েছিল। বিএনপির নেতৃত্ব খারাপ, আপনার কথা মানলাম, এরা এটা করে সেটা করে, হ্যান করে তেমন করে, আগুন ধরায়, সব মানলাম। তারা যেগুলো বলতো আর কি, কিন্তু তারপরে আপনার গায়ে শক্তি আছে, ফেলাই দেবেন। যে শক্তি আওয়ামী লীগের ছিল গত 15 বছর, ওই শক্তি দেখে হবে না। বরঞ্চ আওয়ামী লীগের অপরাজনীতি এটা জনগণের কাছে প্রচার করেন, জনগণকে দেখায় দেন যে এইটা হলো আওয়ামী লীগের অপরাজনীতি। যদি জনগণ সেটাকে গ্রহণ করে, আওয়ামী লীগ একদিন পরিত্যক্ত দলে পরিণত হবে, যেমন নাকি মুসলিম লীগ হয়েছে, যেমন নাকি নিজামে ইসলাম পার্টি হয়েছে। জনগণ ত্যাগ করবে, সেটা হলো সবচেয়ে বড় ত্যাগ। ওইটা করার জন্য জনগণকে মোটিভেট করেন। জাতীয় পার্টি কিংবা জাতীয় পার্টি এখন নাই, কিন্তু মানে খুবই সংকীর্ণ হয়ে গেছে। কি কারণে হয়েছে? জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করছে। তাদের যে কর্মকাণ্ড, তাদের যে দোদুল্যমানতা, তাদের যে মানে মোসাহিবি, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করছে। নাই হয়ে যাবে, একদম নিশ্চিন্ন হয়ে যাবে যদি তারা তাদের এই রাখে। তো আমি সেটাই বলি যে আইন করে কোনো দলকে নিষিদ্ধ করা হলো এক ধরনের মূর্খতা। এটা আমার বিবেচনা, আমি বুঝি, আমি যে বুঝলাম সেটা বললাম। কিন্তু যদি জনগণ যদি মনে করে দলটাকে আমি রাখবো না, রাখবে না, জনগণ ভোট দিবে না। যখন তারা কেউ ভোট না দিবে, তখন সে এমনি নিশ্চিন্ন হয়ে যাবে। আপনি বিরতির মধ্যে কমিশনগুলোর আপডেট দেখছিলেন। হ্যাঁ, আমি দেখলাম এখানে এর মধ্যে অলরেডি 2টো কমিশন অলরেডি হয়েছে। একটা হলো আপনার নির্বাচন সংস্কার কমিশন। এই কমিশনের যে মেম্বারদের নাম যেগুলি দেখলাম, আমার কাছে মোটামুটি পছন্দ হয়েছে, কারণ এদের চিনি বলে পছন্দ হয়েছে। আর আপনার পুলিশের যে কমিশনটা হয়েছে, ওখানে 9 জন সদস্য আছে, ওইটা আমার আরো বেশি পছন্দ হয়েছে। কি কারণে জানেন? ওদের কাউকে চিনি না, আমি চিনতাম না। ওনাকে খুব কষ্ট করে, আমাকে অনেক লোকে অনেক কষ্ট করে চেনানোর চেষ্টা করছে যে উনি নাকি লতিফুর রহমান সাহেবের আমলে বেশ সুবিধাপ্রাপ্ত ছিলেন, তারপরে নাকি একসময় সচিব হয়েছিলেন, অতটা প্রচারে আসতেন না। ওইগুলো উনি প্রথম জন আর কি। আর পরে আজকে যে 9 জনের নাম দেখলাম, ভাই কারো চিনি না। এটা তাহলে সুখের খবর। আমার মনে হয় এটা ভালো বোধ হয়, তাহলে নিশ্চয়ই খুব ভালো। তাহলে অবশ্যই অনেকে বলেছিলেন পোশাক পরিবর্তন করে পুলিশকে সংস্কারের কথা। আসলে পুলিশের মন এবং মগজে যে অবস্থা, ঠিক দলীয়করণের যে সিচুয়েশনে পুলিশ আছে, পুলিশকে সংস্কার করতে কত বছর সময় লাগবে? এভাবে হবে না, এভাবে পারবেন না। এরা বেসিক্যালি একটা দিক নির্দেশনা দেবে, আমি যেভাবে বুঝি একটা দিক নির্দেশনা দেবে। আপনি একটা পুলিশ বিভাগ, দেশের সবচেয়ে বড় বিভাগগুলির মধ্যে একটা, তো ভাই এটা আপনি খোল নাড়তে চেঞ্জ করে ফেলাবেন, এটা তো একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কাজ। জনগণ দ্বারা সরাসরি নির্বাচিত একটা গভর্নমেন্টের কাজ, কিন্তু এটা তো সেই গভর্নমেন্টকে ওনারা একটা দিক নির্দেশনা দিবেন যে এভাবে করা যেতে পারে। তারপরে এটা নিয়ে আমি মনে করি ফাইনাল কাজটা পলিটিক্যাল গভর্নমেন্টকে করতে হবে। এবং আমি বলি, আপনি যত সব কমিটি করেন না কোনো ভাই, এত কমিটি কিন্তু ইম্পর্টেন্ট না। আপনি সবই করেন, সবই আপনি একটা দিক নির্দেশনা দেন। এই সময় আসেন, কি করবেন, কিছু কাজ করেন, ভালো, এটা আমি আপত্তি নাই কোনো। কিন্তু মূল যে কাজটা, সেটা হলো গিয়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেন। কারণ আপনি যদি বলেন এদেশের মানুষ মূর্খ, আবার তো ওই বিএনপি অথবা আওয়ামী লীগ যে কোনো একটা আনবে। যদি আমি মূর্খ হই, আমি যদি মূর্খ হয়ে ওনাকে নির্বাচন করি, আমি যদি ওনাকে ইলেক্টেড করি, আমি যদি খুশি থাকি, আপনার সমস্যাটা কি?